এইমাত্র পাওয়া খবর, সংস্কারে বাদ গেলেন সেনাপ্রধান ওয়াকার। নতুন সেনাপ্রধানের বার্তা নিয়ে যে তথ্য জানা গেল, জানতে পুরো ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। সবগুলো বিষয় আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো, তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন শুরুতে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস, তারেক রহমান এবং বেগম জিয়া, বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী, তারা যদি বাংলাদেশের সুষ্ঠু তদন্ত বিচারের স্বার্থে ওনারা যদি একমত হন, ফর এক্সাম্পল ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করবেন, গুম খুন এবং যত অন্যায় এবং অপরাধমূলক কার্যকলাপ ঘটেছে তা সুষ্ঠু তদন্ত এবং বিচার করতে প্রত্যয়ী এবং করবেন, এবং অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন করবেন। এগুলো করতে গেলে সশস্ত্র বাহিনীর সাপোর্টের দরকার আছে। সাংবিধানিক ভাবে ঠুটো জগন্নাথ চুপ্পু এখনো বঙ্গভবনে বসে আছে, বিএনপির সাউয়া এখনো জীবিত আছে, বিএনপির আমির খসরু মাহমুদরা জীবিত আছে। তারা কি বসে থাকবে? বিএনপির এই ভারতীয় তল্পি বাহকদের উলঙ্গ করে না হয় তারেক রহমান বলেছে, আমি আর আপনাদের দায়িত্ব নেব না, দলকে স্বার্থপর হতে হবে। তারেক রহমান সঠিক মেসেজ দিয়েছে যে আমি আপনাদেরকে কাঁধে করে আর টানবো না। কিন্তু এই ওয়াকার, বাংলার নব্য মির্জাফর ওয়াকার এবং থ্রি স্টুজেস এর ওয়ান স্টুজেস চুপ্পু, এরা তো ক্ষমতায় বসে আছে। এদেরকে ক্ষমতায় রেখে রিফর্ম সম্ভব কিনা, প্রত্যেকটা অপরাধমূলক কার্যকলাপের সুষ্ঠু তদন্ত সম্ভব কিনা এবং তার বিচার সম্ভব কিনা। আবার এগুলো সবকিছু যদি ঠিক থাকে, অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন করা সম্ভব কিনা, এরা হতে দেবে কিনা, এটা নিয়ে আজকে আলোচনা করব। আরো একটা কথা, 2013 সাল থেকে জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশনের তদন্তকারীরা বাংলাদেশে গুম খুন এগুলোর ব্যাপারে তদন্তের জন্য বাংলাদেশে ভিজিট করতে চেয়েছে। 2013 সালের এপ্রিল থেকে ভারতের নির্দেশে হাসিনা শেখ এবং তদানীন্তন ভারতীয় স্টল গভর্নমেন্ট জাতিসংঘর কোন লোককে তদন্তের সাবজেক্টে গুম এবং খুনের প্রশ্নে জাতিসংঘকে অ্যালাউ করে নাই বাংলাদেশে ঢুকতে। খুবই একটা আশার বাণী। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার জাতিসংঘ তদন্ত কমিশনের দুইজন অ্যাডভান্স টিমের দুইজন সদস্যকে অ্যালাউ করেছে বাংলাদেশে আসার, এবং তারা আসবে তদন্তের জন্য না, তারা সুরত হাল পর্যবেক্ষণ করার জন্য তারা বাংলাদেশে এসছে। ভুক্তভোগীদের সাথে কথা বলবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলবে, সশস্ত্র বাহিনীর সাথে কথা বলবে। তারপরে তারা গিয়ে সুপারিশ করবে এই তদন্ত কোন দিকে নেওয়া যায়, কিভাবে করা হবে। এবং আরো একটা কথা, এটা আমার জন্য অনুপ্রেরণার। গত 54 বছর পরে স্বাধীনতার এই প্রথমবার বাংলাদেশে ভারতীয় গরু ছাড়া কোরবানি হয়েছে। মাননীয় উপদেষ্টা এই তথ্য দিয়েছে যে এবারের কোরবানিতে ভারতীয় গরু ছাড়া বাংলাদেশে কোরবানি সম্পন্ন হয়েছে। আজকের আমি লাকি, আমাদের 4 জন অনারেবল গেস্ট আমার সাথে জয়েন করেছে। আমি ডক্টর মুজিবুর রহমান মজুমদার আপনাকে দিয়ে
প্রথমে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার প্রশ্নে এবং বিচার প্রশ্নে এবং সঠিক তদন্তের প্রশ্নে ওনারা কম্প্রোমাইজ করবেন না। যে কোনো মূল্যে উনি সংস্কার করবেন নির্বাচনের আগে, যে কোনো মূল্যে উনি বিচার কাজ সমাধান করবেন এবং তারপরে নির্বাচন করবেন। এতদিন বিএনপির ভারতীয় তল্পি বাহকরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, সিনিয়র বলতে আমি বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান, এদের মধ্যে আর্টিফিশিয়ালি একটা দূরত্ব তৈরি করে রেখেছিল। এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার কেন যেন মনে হয় এই দূরত্বটা লন্ডনের জনাব তারেক রহমানের সাথে মিটিং এর পরে দূর হয়েছে। এখন এই মুহূর্তে সংস্কার এবং বিচার কার্য সম্পন্ন করা এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মুখে সবচেয়ে বড় বাধা হিসাবে জনগণ মনে করে জেনারেল ওয়াকার এবং বঙ্গভবনে বসে থাকা রাষ্ট্রপতি চুপ্পু। এই সম্পর্কে আপনার মতামত জানতে চাচ্ছি, অথবা আপনার কাছে নতুন যদি কোনো তথ্য থেকে থাকে যে এ ব্যাপারে আপনি আমাদেরকে কি বলতে পারেন, কি তথ্য আছে। ধন্যবাদ জনাব জেকব মিল্টন সাহেব, এবং শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের আজকের প্রোগ্রামে অন্যান্য যারা আলোচকবৃন্দ আছেন এবং আপনার হাজার হাজার লাইভে যারা দর্শক আছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন, এবং আগামীতে যারা একটা প্রোগ্রাম দেখবেন তাদেরকেও আমরা অগ্রিম শুভেচ্ছা। আপনি যে কথাটা জিজ্ঞেস করলেন আমাকে, আমি যতটুকু জানতে পেরেছি যে প্রায় 1.5 ঘন্টা যাবৎ তারেক রহমান সাহেবের সাথে আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী জনাব প্রফেসর ইউনূস সাহেবের সাথে কথাবার্তা হয়েছে, এবং কথাবার্তা খুবই হৃদ্যতাপূর্ণভাবে হয়েছে। শুধু নির্বাচন নয়, নির্বাচন ছাড়াও অনেক কিছু নিয়ে ওনাদের মধ্যে আলাপ হয়েছে, এবং এই আলাপগুলো একান্তই গোপনীয়ভাবে হয়েছে। ওনারা দুজনেই একটা প্ল্যান চকআউট করেছেন কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবেন, কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন দিবেন, এবং বাংলাদেশের যে আপনার আগস্ট বিপ্লব পরবর্তীতে এইসব সংস্কার প্রয়োজন, এগুলো ব্যাপারে বিশাল আলোচনা হয়েছে। বিচার ব্যবস্থা থেকে শুরু করে আপনার এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিচার এবং তারা যে অর্থ পাচার করছে, এগুলো সব কিছু নিয়েই একটা বিশাল আলোচনা হয়েছে, এবং একটা মোটামুটিভাবে একটা প্ল্যান হয়েছে, এবং দেখতে তো সেটাই আস্তে আস্তে আমি বিশ্বাস করি এটা বাস্তবায়ন হবে। আপনারা জানেন ওনার সাথে মিটিং হওয়ার আগ পর্যন্ত একটা স্বার্থন্বেষী মহল আপনার আর্মিতে হোক, আর্মির বাইরে, রাজনৈতিক অঙ্গনে কোন একটা দেশের ইনস্ট্রাকশনে বা তাদের নির্দেশনায় নানাভাবে চেষ্টা করা হচ্ছিল দেশে একটা অস্বস্তিকর পরিবেশ একটা তৈরি করার জন্য, এবং ইউনূস সাহেবকে নানা রকম চ্যালেঞ্জের মুখে ফেলে প্রেশার দিয়ে তাদের স্বার্থ হাসিল করা। তবে ইউনূস সাহেব যে কতটা বিজ্ঞ এবং কতটা আন্তর্জাতিক খেলোয়াড়, এটা মনে আর কারোর বুঝতে বাকি নেই, এবং উনি অত্যন্ত সুন্দরভাবে জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর সবচেয়ে ভালো লাগছে সবাইকে, এটা আমি আমার কথা বলবো না, আমি যেটা ইউটিউবে এবং নানা জায়গায় যেটা দেখেছি, যে সবাই তারেক সাহেবকে খুবই অ্যাপ্রিসিয়েট করছেন, দ্য ওয়ে উনি প্রেজেন্ট করছেন নিজেকে। ওনার সাথে যেভাবে ইউনূস সাহেবকে উনি যতটা শ্রদ্ধা দিয়ে কথা বলছেন, বা এইরকমভাবে আচরণ, তারপর আপনার মিটিং পরবর্তীতে উনি হাস্যোজ্জ্বলভাবে বেরিয়ে আসছেন এবং যেভাবে কথা বলছেন, এভরিবডি ফিল দ্যাট তারেক শুধু বাংলাদেশ মানে তারেকের যে ইউনূস সাহেবের প্রতি যে রেসপেক্ট, এটা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে উনি প্রকাশ করেছেন। এবং আমি আমার ব্যক্তিগত সূত্র থেকে জানছি যে পুরো মিটিংটাই খুবই রেসপেক্টফুল হয়েছে। আপনি কি মনে করেন তারেক রহমান
যেভাবে হৃদয়তাপূর্ণ সম্মানজনক ভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথাবার্তা বলেছেন এবং একা একা আলাপ আলোচনা করে তার ম্যাচিউরিটির প্রমাণ দিয়েছেন, দেশপ্রেমের প্রমাণ দিয়েছেন, এটা থেকে কি তার দলের নেতারা কিছু শিখবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে কথা বলতে গেলে তারেক রহমান যে টোনে কথা বলেছে, যে সম্মান দিয়ে কথা বলেছে, যে আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কথা বলেছে, এটা থেকে কি তার দলের লোকজনের শেখার কিছু আছে বলে কি আপনি মনে করেন? আমি বিশ্বাস করি যে যারা সত্যিকার অর্থে বিএনপি করে, যারা জিয়াউর রহমান সাহেবকে রেসপেক্ট করেন, আমাদের ম্যাডামকে রেসপেক্ট করে এবং তারেক আজকে পার্টির প্রধান তাকে রেসপেক্ট করে, তারা যদি সত্যিকার কিছু শিখতে চায় শিখবে। কিন্তু প্রশ্ন আমার অন্য জায়গায়। প্রশ্ন হলো, যদি বিএনপির মধ্যে এই শীর্ষস্থানীয় কিছু নেতৃবৃন্দের মধ্যে তাদের অন্য কোনো রকম এলিজেন্স থাকে বিসাইড বিএনপি, তাহলে আপনার যত শিখাতে চান, যেহেতু তাদের সুতা বাঁধা অন্য জায়গায়, এটা হলো অনেকটা আপনাকে কি বলবো, মানে ওই ইয়ের মতো আর কি, কাঠপুতলি বলি আমরা আর কি, মানে ওদের স্ক্রিনগুলো কোথায় বাধা আছে সেটার উপর ডিপেন্ড করবে ওদের শিক্ষা, ওদের এক্সপ্রেশনটা কি হবে এবং কিভাবে তারা আগাবে। ওরা যদি মনে করেন, আপনি যদি মনে করেন যে তাদের স্ক্রিন কোথায় বাধা নেই, তারা আসলেই ধরেন কোনো কোনো বিদেশি চক্রের হয়ে কাজ করছেন না, তাহলে আশা করব তাদের বিহেভিয়ার, তাদের ম্যাচুরিটি তারা শো করবে, তারা দলকে দেশকে ভালোবেসে তারা রাইট ওয়েতে ওই করবে। তো এখন দেখার বিষয়, আমরা যদি আগামী 6 মাস 1 বছরে দেখি যে তারা দে টার্ন ব্যাক টু দ্য সেম থিং, তাহলে আপনি বুঝতে আর বাকি রবেন না যে তাদের কাছে তারেক রহমান ইম্পর্টেন্ট না, তাদের কাছে ম্যাডাম খালেদা ইম্পর্টেন্ট না, বিএনপি ইম্পর্টেন্ট না, বাংলাদেশ। আচ্ছা, ডক্টর মুজিব আপনি বিএনপির রাজনীতির সাথে জড়িত, মানে জিয়াউর রহমানের রাজনীতিকে আপনি আদর্শ হিসাবে, দেশপ্রেমের অংশ হিসাবে আপনি গণ্য করেন। ম্যাডামের প্রতি আপনার অভূতপূর্ব সম্মান এবং দেশের প্রতি আপনার ভালোবাসা সর্বজন বিদিত, সবাই জানে, আমিও জানি। একটা কথা, গত 10 মাসে বিএনপির যেসব লোকজনরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলতে গিয়েছে, আলাপ আলোচনা করেছে, গত 10 মাসে আপনার কি মনে হয় নাই যে একটা শীত মহাসমুদ্রের মধ্যে যার কোনো দিক নির্দেশনা নাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, অন্তর্বর্তী সরকারের সাথে তারা রীতিমতো একটা যুদ্ধক্ষেত্র তৈরি করেছে। কিন্তু একটা মিটিং এর মাধ্যমে, ম্যাডামের একটা ইন্টারভেনশনের মাধ্যমে আপনার কি মনে হয় না যে জাহাজটা একটা দিক নির্দেশনার দিকে এগিয়ে গিয়ে ওই দূরত্বটা কমায় এখন বিএনপির পজিশনটা স্টেবল করেছে? আপনার মনে হয়েছে কিনা? জি, অবশ্যই আমার মনে হয়েছে যে বিএনপির এই যেভাবে তারা চলছিল এবং এই যে এলোপাথিরিয়া কথাবার্তা যেভাবে শুরু করছিল, শুধু ইউনূস সাহেবের সাথে কথাবার্তাতেই না, আপনার রাজনৈতিক অঙ্গনে সিনিয়র নেতৃবৃন্দ যেভাবে কথাবার্তা বলছিল, আমার কাছে মনে হচ্ছিল যে তারা আসলে রাজনীতিবিদ কিনা আমার সন্দেহ হচ্ছে। ম্যাডামের ইন্টারভেনশনে এবং তারেক রহমানের সাথে ইউনূস সাহেবের মিটিংয়ে পুরো জিনিসটা মনে হয় যে শিপটা এখন ডাইরেকশনটা ফিরে আসে। আশা করি শিপটা ডাইরেকশনটা ঠিক থাকবে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে, আমি এটা আগে আপনাকে বলছি, যে অগাস্ট বিএনপি নেতৃবৃন্দ যে রোল প্লে করা উচিত ছিল দেশের জন্য, আমি এখনো মনে করি ইন রাইট টাইমে তারা সেই রোলটা প্লে করেনি। কারণ যে কোনো একটা বিপ্লবের পর, যে কোনো পৃথিবীর যদি ইতিহাসে দেখেন, তবে যারা বিপ্লবটা ঘটায়, কম বেশি যারা পার্টিসিপেন্ট, তারা প্রত্যেকে মিলে একটা যৌথ জিনিস করে। আমাদের দেশের রাজনীতিতে বাংলাদেশে জন্মের পর থেকে এই জায়গাটা আমরা বারবার ফেল করেছি বলেই বারবার আমরা পিছিয়ে যাচ্ছি। আমি আশা করছিলাম যে বিএনপি, জামাত এবং সবাই মিলে, এবং বিশেষ করে জনগণ যে আন্দোলনটা করছে ছাত্রদের লিডারশিপে, তারা সবাই মিলে এবং ওইখানে যদি আমাদের আর্মি, দেশপ্রেমিক আর্মির পোর্শনটা সবাই মিলে একটা জাতীয় সরকারের রূপরেখা দিয়ে আপনার দেশটাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারে। নির্বাচন আমরা কেন করি?
উদ্দেশ্যটা কি? দেশে কিছু করার জন্য তো। আমি দেশের কিছু করার জন্য যে আমাকে নির্বাচন করেই করতে হবে কোনো কথা নাই। আর একটা বিপ্লবের পর আপনি নির্বাচন করে করতে হবে কেন? সবাইকে নিয়ে আপনার ঐক্যবদ্ধভাবে যদি আমি না করি, আপনি নির্বাচন করা মানে আপনি বিভাজন করতেছেন একটা দেশের। আপনি যখন নির্বাচনে যাবেন 10টা পার্টি দাঁড়ালে 10টা ভাগ হবে দেশের লোকজনের, অ্যাটলিস্ট ইলেকশনের ভোট দেওয়া পর্যন্ত 10টা ভাগ হবে। নানা জায়গায় সহিংসা হবে, নানা জায়গায় একজন আরেকজনের এগেইনস্টে প্রচারণা হবে। কিন্তু একটা বিপ্লবের পরে আপনি কি সেটা চান যে আমাদের দেশটা 10 ভাগ হয়ে যাক, আমাদের জনগণ 10 মতে বিভক্ত হোক? এই জন্য আমি মনে করি যে কোনো বিপ্লবের পর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যদি একটা পলিটিক্যাল ম্যাচুরিটি থাকে পার্টিগুলোর মধ্যে, যদি তাদের মধ্যে সত্যিকার অর্থে দেশপ্রেম থাকে, তাহলে তাদের উচিত হলো যে আপনার একটা জাতীয় সরকার তৈরি করা, যেটা আমরা স্বাধীনতা যুদ্ধের সময় মিস করছি, আমরা করতে পারিনি, আমরা স্বাধীনতা যুদ্ধ পরবর্তীতে করিনি। এবং পরবর্তীতে একমাত্র জিয়াউর রহমান যখন আসেন, উনি কিন্তু যেহেতু উনি যে রাজনৈতিক দলগুলোকে যখন বুঝছেন, জানছেন যে এরা আসলে ওই রকম দল না, ওই জন্য উনি নিজে উদ্যোগ নিয়ে একটা জাতীয় পার্টি করার চেষ্টা করছেন, যেখানে সব দল থেকেই সব মতবাদের সব লোককে নিয়ে একটা জায়গায় ইউনিফাই করে বাংলাদেশ জাতীয়তাবাদের আলোকে একটা অর্গানাইজেশন করার চেষ্টা করছে। আমার পুরো জনগোষ্ঠীকে, একজন শিশুর থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সমস্ত পেশার লোকজনকে নিয়ে একটা ঐক্যবদ্ধ একটা সমাজ, একটা ঐক্যবদ্ধভাবে দেশ থেকে এক জায়গায় আনার চেষ্টা করছে। দ্যাট ইজ ইন অ্যানাদার ওয়ে অফ জাতীয় সরকার। কিন্তু আমার কাছে দুঃখ হয় যে আমরা গণতন্ত্র বলি, আমরা সবাই গণতন্ত্র করতে চাই, কিন্তু আমরা কি আসলে সেটা যোগ্য কি? বাট ডক্টর মুজিব, ইটস এ ডিফারেন্ট টপিকস, বাট তারপরেও আপনার কাছে এককভাবে যদি আমি জিজ্ঞাসা করি, গত 10 মাসে বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য এবং তারেক রহমানের অনুপস্থিতিতে বিএনপির বর্তমানে যে জগা খিচুড়ি লিডারশিপ আছে, তারা চরমভাবে ব্যর্থ হয়েছে এই 10 মাসে, যেটা গত 16 বছরে বিএনপি সার্বিকভাবে ব্যর্থ হয়েছে হাসিনা শেখকে ক্ষমতা থেকে সরাতে। আপনি কি এটা আমার এই স্টেটমেন্টের সাথে আপনি কি একমত? আমি সম্পূর্ণভাবে একমত। তারা ব্যর্থতা দিচ্ছে এবং জনগণ এটা জানে। এবং নট অনলি দ্যাট, আমার কাছে মনে হচ্ছে একটা পর্যায়ে যে তারা ম্যাডামকে এবং তারেক রহমানকে একটা সাইড করে রাখছে বা তাকে একটু অন্ধকারে রাখার চেষ্টা করছে। এমনকি আপনার কি এটা মনে হয় না যে তারা অন্ধকারে রাখে নাই বা সাইডও করে নাই? এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট তারা তারেক রহমানকে এবং বেগম জিয়াকে পার্টির থেকে ইররিলেভেন্ট করে রেখেছিল, তাদের মতামতকে গুরুত্ব দেয় নাই, তাদেরকে কমপ্লিটলি ইররিলেভেন্ট করছে, তাদের মতামতকে অগ্রাহ্য করছে, তাদেরকে অপমান করছে, তাদের কথার ভ্যালু দেয় নাই। জিয়াউর রহমানের আদর্শের সাথে তারা বেইমানি করেছে। আমি এটা বলতে পারি না? অবশ্যই বলতে পারেন। মীরা, আপনাকে একটা প্রশ্ন করি। হাসিনা শেখ ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার আগের দিন পর্যন্ত সে বলছে মুজিব হত্যার জন্য জিয়া দায়ী, জিয়া আমার বাবাকে খুন করেছে, জিয়া জাতির পিতাকে খুন করেছে প্রতিটা মুহূর্তে। হাসিনা শেখের বাসায় যেই লোকটা সবসময় থাকতো, মতিউর রহমান রেন্টু আমার সাথে কথার সময় একটা কথা বলছে যে সবাই জানতো হাসিনা শেখ তাহাজ্জুদ পড়ে, কোন তাহাজ্জুদ কিচ্ছু না। সে পয়সা কন্টিনিউয়াসলি একটা কথা বলতো, জিয়ার পুরা পরিবারকে হত্যা করার আগ পর্যন্ত, খুন করার আগ পর্যন্ত, নিজ হাতে তারেকরে জবাই দেওয়ার আগ পর্যন্ত সে গোসল করবে না, সে ভাত খাবে না, সে ঘুমাবে না। এটা ছিল তার স্বপ্ন। কর্নেল মোদাসের একটা কথা বলেছে, তার সাথে আমি সার্বিকভাবে একমত। কি বলেছেন? ভারতের সাথে যতগুলো চুক্তি হয়েছে প্রত্যেকটা চুক্তিকে ডিসক্লোজ করা উচিত, ডিক্লাসিফাই করা উচিত। এটাকে যদি ডিক্লাসিফাই করে তাহলে ভারত 1971 সালের 16 ডিসেম্বর থেকে আজ অবধি বাংলাদেশের সাথে যা যা করেছে জনগণ জানবে। শুধু জনগণ জানবে না, আমির খসরু মাহমুদের মতো জাহেল হারামজাদা কি করছে এটা জনগণ জানবে। বিএনপির কাদেরকে সাপোর্ট করছে এটা জনগণ জানবে। ও লোকজনরা ওকে দিয়ে জুতা পেটা করবে। তা আমি একমত, এটা জানা দরকার, বাংলাদেশের জনগণের এটা জানা দরকার। হাসিনা গত 17 বছরে ভারতের সাথে কতগুলো চুক্তি করেছে এবং এই চুক্তির প্রত্যেকটা ডিটেলস দরকার। স্পেসিফিক্যালি 2017 সালের 8 এপ্রিল যেই এমওইউটা স্বাক্ষর করেছে এটা জানা
অত্যন্ত জরুরি। আর দুই, আমি এটা বিশ্বাস করি যে জুলাই প্রক্লেমেশনটা যদি এস্টাবলিশড হয়, আমার কেন যেন মনে হয় সবকিছু সমস্যার সমাধান হবে। কেন হবে? জুলাই প্রক্লেমেশনটা যদি এস্টাবলিশড হয়ে যায়, সংবিধানের পরিবর্তন হবে, রাষ্ট্রপতি পদ্ধতির পরিবর্তন হবে, এই হারামজাদা অযোগ্য নির্লজ্জ চুপ্পুকে ওখান থেকে সরানো হবে, এবং তারপরে ওয়াকার থাকুক, নৌবাহিনীর প্রধান থাকুক আর বিমান বাহিনীর প্রধান থাকুক, তারা একে একে সরে যাবে। আমি এটা বিশ্বাস করি। এখন একটা জিনিস দরকার, অনেকে প্রশ্ন করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের সাথে ওখানে গিয়ে কথা বলেছে, শুধু একটা দলের কাছ থেকে সাপোর্ট চেয়েছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে তারেক রহমানের সাথে দেখা করার জন্য যায় নাই। উনি লন্ডনে গিয়েছে কিং চার্লস III তার হারমোনি অ্যাওয়ার্ড অ্যাকসেপ্ট করার জন্য ওখানে গিয়েছে। আর তার আসল একটা লক্ষ্য ছিল বাংলাদেশ থেকে কয়েকশো মিলিয়ন পাউন্ড গত 16 বছরে মুজিব শেখের পরিবার চুরি করে লন্ডনে নিয়েছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে যাওয়ার একমাত্র কারণ ছিল এই চুরির প্রত্যেকটা প্রমাণ সহ ব্রিটিশ অফিসিয়ালদের সাথে বসে এই টাকাগুলোকে ফেরত আনার। আমি ঠান্ডা মাথায় ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কাজটাকে প্রায়োরিটাইজ করেছে, এজন্য জাতি কৃতজ্ঞ যে ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করেছে যে আমি অ্যাওয়ার্ড আনতে যাব, তার চেয়ে বেশি জরুরি ব্রিটিশ অফিসিয়ালদের সাথে বসে চুরি কি চুরি করেছে, রেহানা বাগি কি চুরি করেছে, হাসিনা কি চুরি করেছে, আখতারুজ্জামান বাবুর সন্তান কি চুরি করেছে, সালমান রহমানের সন্তানরা কি চুরি করেছে, এগুলো ধরা এবং এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনা। কষ্টের কথা কি জানেন? অনলাইনে কিছু পরগাছা এরা বসে বলে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন লন্ডনে গিয়েছে, মনে হচ্ছে ওদের স্ত্রীকে নিহা করার জন্য উনি লন্ডনে গেছে। হারামজাদা শুয়োরেরা। একটা প্রশ্ন, একটা উত্তরে যথেষ্ট। ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়েছে বাংলাদেশ থেকে লুট করে নেয়া কয়েকশো মিলিয়ন পাউন্ড ওখান থেকে উদ্ধার করা, এটা ওনার প্রায়োরিটি ছিল। হোয়েদার প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমার তার সাথে দেখা করেছে কি করে নাই, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু ব্রিটিশ অফিসিয়ালদের কাছে উনি যেই সাবজেক্টে অ্যাপ্রোচ করতে চেয়েছিলেন উনি ওটা করেছেন। একটা কথা আপনি মনে রেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যাটেনশন দেয় নাই পৃথিবীর এমন কোন কান্ট্রি নাই, ওনাকে অ্যাটেনশন দিচ্ছে। কিয়ার স্টারমার তার সাথে দেখা করে নাই। আপনারা মনে করেন না ডক্টর মোহাম্মদ ইউনূস যে জন্য লন্ডনে গিয়েছে এই উদ্দেশ্য সফল হবে না, এটা মনে করার কোনো কারণ নাই। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কি আশাবাদী লন্ডনে যে টাকা চুরি হয়ে গিয়েছে ওখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সফলতার সাথে টাকা ফেরত পাবেন, আমি আশাবাদী। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি কোনো প্রজেক্ট হাতে নেয়, এটাকে সফল করার জন্য এই ভদ্রলোক সময় নষ্ট করেন না, যথাযোগ্য সিদ্ধান্ত নিতে উনি সক্ষম। এক। দুই, বাংলাদেশে আজকের আমি যে কথাটা বলেছি, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় অ্যাগ্রেশন এবং ভারতের চুরি চেষ্টামি, ভণ্ডামি, খুন, ধর্ষণ, অত্যাচার, এটাকে রিপ্রেজেন্ট করছে মির্জাফর ওয়াকারুজ্জামান, এটাকে রিপ্রেজেন্ট করছে চুপ্পু, এটাকে রিপ্রেজেন্ট করছে বিএনপির পা চাটা কিছু হারামজাদা শুয়োর। তার ভিতরে গোরখোদ কাব্বাস আছে, মির্জা ফাক আছে, বিএনপি শাহুয়া আছে, আব্দুল আওয়াল মিন্টু আছে, ফালু আছে, ফালুর ভাই নুরু আছে, এরা আছে, আরো আছে, নাম না জানা 10-12টা আরো আছে, এরা আছে। শুধু আমরা জেনারেল ওয়াকারের দিকে আঙ্গুল জাগালে তো লাভ হবে না। এই জেনারেল ওয়াকারের তত্ত্বাবধানে বাংলাদেশের ভূমিদস্যু এবং খনি শাহ আলম এখনো নির্বিঘ্নে ঘোরাফেরা করছে।
শাহ আলমের সন্তানদেরকে গ্রেফতার করা হয় নাই, শাহ আলমকে গ্রেফতার করা হয় নাই। ইদানিং আবার কেউ চুলকানি মারে। কোমর ভাঙ্গা হামিদ ব্যাংকক থেকে দেশে গেছে, এটা নাকি একটা এক্সাম্পল হয়েছে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে ষড়যন্ত্রের পার্ট ছিল যে তারেক রহমানের সাথে বা বিএনপির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কের দূরত্ব তৈরি করবে, এই সম্পর্কটা টানন পোড়ন তৈরি করা থামানোর জন্য মির্জা ফখরুল ইচ্ছা করে সিঙ্গাপুরের বদলে ব্যাংককে গেছে তাদের নেতাগিরি ফলানোর জন্য। এই বেইমানের বাচ্চা বেইমান মির্জা ফখ, এই 2 টাকার দালাল ওখানে গিয়ে ষড়যন্ত্র করে হামিদকে দেশে এনে একটা কিছু প্রমাণ করার চেষ্টা করেছে। কারণ হামিদের এই ব্যাংকক যাওয়ার আয়োজনটা করেছিল জেনারেল ওয়াকারুজ্জামান, এবং জেনারেল ওয়াকারুজ্জামান খুব ভালো করে জানে ইন্ডিয়ান গুটি কিভাবে চালাতে হয়। সর্বশেষ একটা কথা, কর্নেল মোদাসির একটা কথা বলছে ইরানের কথা। ইরানে যেখানে আদানি গ্রুপের কাছে একটা পোর্ট, একটা অর্গানাইজেশনকে সেট আপ করা ছিল, সেখান থেকে তারা মোসাদের জন্য কাজ করে এমন শখানেক লোককে গ্রেফতার করা হয়েছে। আপনাদেরকে আমি একটা কথা বলি, এই গোবরখোররা এবং ইহুদিরা এরা বেইমানি করার যদি সুযোগ পায়, ওই সুযোগ তারা হাতছাড়া করে না। একটা কথা আছে, বলে না কাক কাকের মাংস খায় না, কিন্তু ওরা ওদের মাংসই খায়। এর উদাহরণ জানেন? ব্রাহ্মণরা যখন তাদের যৌন স্পৃহা কারো উপরে খাটাইতে পারে না, তখন তারা খুঁজা বাইর করছে ইয়াং বিধবাদের জোর কইরা মন্দিরে পাঠাইতো, তাদেরকে যৌনদাসী। যৌনদাসী বলার বাদ দিয়া তারা সেবাদাসী বানাইছে। মানে এদের জন্মটাই হয়েছে এই জন্য, না ফারমানের দল, মুনাফিক ফাসিক, বেঈমানি করার জন্য তারা এই কাজটা করেছে। আর এই কর্মকাণ্ডের সাপোর্টার হলো আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো লোকজন, গোরখদ কাব্বাসের মতো লোকজন। এরা সর্বশেষ একটা কথা আমি বলি, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এরা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে স্কোয়ারলি দাঁড়ায় যায় এবং বেগম খালেদা জিয়া এবং ডক্টর শফিক যদি বলে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রত্যেকটা রিফর্ম অ্যাক্টিভিটিজের সাথে, প্রত্যেকটা মতামতের সাথে, প্রত্যেকটা সিদ্ধান্তের সাথে আমরা একমত, জেনারেল ওয়াকার ফেল করবে, ভারতীয় তকমাবাহীরা পিছনে হটবে। আমি কর্নেল মোদাসসিরের মতো আমিও আশাবাদী, সব ষড়যন্ত্র অতিক্রম করে, ব্যাহত করে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের বাংলাদেশকে পুনর্নির্মাণে পুরোপুরি সফল হবেন, এই কামনা ব্যক্ত করে আজকের আমি শেষ করছি। ইনশাল্লাহ আগামীকালকের বাংলাদেশ সময় রাত 11টায় আপনাদের সাথে আমার আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ততক্ষণ পর্যন্ত আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি। এখন পর্যন্ত পরিস্থিতি যা, তাতে মনে হতেই পারে যে ফেব্রুয়ারির মাঝামাঝি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে আগামীটা। কিন্তু এর মধ্যে নানান রকম বাধা তৈরির চেষ্টা আছে, নানা রকম প্রেক্ষাপট তৈরি আছে। সেটা থেকে বোঝা যায় যে এগুলোকে কেন্দ্র করে ঝামেলা তৈরির চেষ্টা হতে পারে বা হবে। এর মধ্যে নির্বাচন কমিশন এইটা পাল্টাতে হবে, এর অধীনে নির্বাচন হবে না, এই ধরনের আলাপ আছে। আরেকটা আলাপ দীর্ঘদিন থেকে মাঠে আছে এবং আস্তে আস্তে ইন্টেন্সিফাইড হচ্ছে বলে আমি মনে করি। এটাও একটা ইস্যু হয়ে দাঁড়াতে পারে এবং এটাও নির্বাচনকে পিছিয়ে দেওয়া বা এমনকি নির্বাচনকে ভণ্ডুল করে দেওয়ার এক ধরনের চেষ্টা হিসাবে আমি দেখতে চাই। কেন আমি সেই প্রসঙ্গে আসব? বিষয়টা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া।
গতকাল জামায়াতের একজন গুরুত্বপূর্ণ নেতা নায়েবে আমির এই ব্যাপারে তার দলের একটা যারা নির্বাচনে দায়িত্বশীল থাকবে তাদের সমাবেশে এই কথা বলেছেন যে নির্বাচন যখনই হোক, ফেব্রুয়ারি হোক, এপ্রিল হোক, কিন্তু তারা চান ডিসেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনগুলো করে ফেলা হোক। এটা এনসিপিও দীর্ঘদিন থেকে বলছে, জামায়াত তো বলছে, এনসিপিও বলছে, এবং সর্বশেষ তারা যখন নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখাতে গেলেন সেখানে নির্বাচন কমিশন পাল্টানোর প্রশ্ন যেমন ছিল তেমনি স্থানীয় সরকার নির্বাচন চেয়েছেন। এই কথাটা বলার সময় একটু হাসি আসলো একটা কারণে, মানে এনসিপির কাছ থেকে আমরা সেন্সিবল রাজনীতি এক্সপেক্ট করি। মানে ধরুন এটা এইরকম ইন্টারিম গভর্নমেন্ট না, এটা একটা নির্বাচিত সরকার, গণতান্ত্রিক ভোটে নির্বাচিত সরকার। তাহলে এনসিপির এটা বোঝা উচিত, সেটা হচ্ছে আমাদের সংবিধানে শুধুমাত্র রাষ্ট্রপতি এবং সংসদ নির্বাচনের দায়িত্ব স্পন্টেনিয়াসলি, মানে ইনহেরেন্টলি নির্বাচন কমিশনকে দেয়া আছে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কারো কারো মনে হতে পারে যে রাষ্ট্রপতি নির্বাচন তাকে কেন অ্যারেঞ্জ করতে হবে, এটা সংসদ সদস্যদের একরকম পরোক্ষ ভোটে, মানে তাদের ভোটে, মানে জনগণের পরোক্ষ ভোটে নির্বাচন হয়। এটা আসলে একটা সময় তো রাষ্ট্রপতি নির্বাচনটা সরাসরি জনগণের ভোটের ছিল, আমাদের এক ধরনের প্রেসিডেন্সিয়াল, আমাদের তো প্রেসিডেন্সিয়াল ফর্মের সরকার ছিল সেই কারণে। আর বাকি ক্ষেত্রে বলা হচ্ছে সরকার তাকে যা যা করতে বলবে সেটা করা। তার মানে সরকার যদি চায় তাহলে লোকাল গভর্নমেন্ট ইলেকশন নির্বাচন কমিশনকে দিয়ে করাতে পারে, এবং সরকার যদি না চায় টেকনিক্যালি ইটস পসিবল যে নির্বাচন কমিশনকে সেই দায়িত্ব দেবে না। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, আমি যে সংস্কার কমিশনের একজন সদস্য ছিলাম, আমরা সংবিধানে এই পরিবর্তন আনতে সাজেস্ট করেছিলাম যে নির্বাচন, লোকাল গভর্নমেন্ট নির্বাচনটাও যেন মানে কনস্টিটিউশনালি নির্বাচন কমিশনের হাতে দেওয়া হয়, তখন তারা নিজেরা করতে পারবেন। সো এই যে এনসিপি নির্বাচন কমিশনের সামনে গিয়ে নির্বাচন চাইছে, না, এটা আসলে যমুনা ঘেরাও করে চাওয়া উচিত, কারণ সরকারকে ডিসাইড করতে হবে। যাই হোক, মূল প্রসঙ্গে আসা যাক। এনসিপিও চাইছে এবং একটা যুক্তি সামনে আনা হচ্ছে। যুক্তিটা হচ্ছে এরকম যে যেহেতু লোকাল গভর্নমেন্টগুলো ঠিকঠাক মতো চলছে না, তাতে জনগণের সেবা পেতে সমস্যা হচ্ছে। লোকাল গভর্নমেন্ট থেকে অনেকগুলো সেবা আসলে শুধুমাত্র সকল উন্নয়ন না, নানান রকম সার্টিফিকেট, জন্ম নিবন্ধন ইত্যাদি ইত্যাদি বহু কিছু কাজ ওখান থেকে হতে হয়। এবং এটা খুবই সঠিক যে অনেক ক্ষেত্রেই যেগুলো বাতিলও করা হয়নি সেগুলোও পালিয়ে গেছে লোকজন, আর যে অনেকগুলো তো বাতিল করে দেওয়া হয়েছে। তো সেই সমস্যা বা সেই সংকটের কারণে মানুষের সেবা বিঘ্নিত হচ্ছে। ইটস ট্রু। এখন প্রশ্ন হচ্ছে নির্বাচন তাহলে হলেই সেই সমস্যার সমাধান হয়ে যাবে বা সুরাহা হয়ে যাবে, এটা দাবি করা হচ্ছে। টেকনিক্যালি জিনিসটা ভুলও না, কিন্তু প্রশ্ন হচ্ছে জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচনটা হওয়া সম্ভব কিনা। এর আগে একটা কথা বলে রাখা ভালো, এই আলাপটাও আসলে আমাদের পাবলিক স্ফিয়ারে আছে। ভবিষ্যতেও স্থানীয় সংসদ সরকার নির্বাচনও কেয়ারটেকারের অধীনে হয়ে যাওয়া, যখনই কেয়ারটেকার সরকার তৈরি হবে সেই কেয়ারটেকারের টেনিওরটা একটু লম্বা করে স্থানীয় সরকার নির্বাচনগুলো আগে করবে, তারপর তারা জাতীয় নির্বাচন করে চলে যাবে এবং দলীয় সরকারের অধীনে তাহলে আর কোনো নির্বাচনই হবে না। আমি ব্যক্তিগতভাবে আসলে এটা সঠিক বলে মনে করি না। আমি মনে করি দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়া উচিত এবং স্থানীয় সরকার নির্বাচন দলীয় সরকারের অধীনেই হওয়া উচিত, কারণ আমাদের আসলে কোনো একদিন আস্তে আস্তে তত্ত্বাবধায়ক সরকার থেকে বেরিয়ে আসতে হবে ভবিষ্যতে কখনো, এবং আমাদের এই নির্বাচন করার চর্চা হওয়া দরকার আছে। শেখ হাসিনার সময় 2014-এর পর থেকে এগুলো যাচ্ছে তাই হয়ে গেছে, কিন্তু বাংলাদেশে দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন এই আওয়ামী লীগ বিএনপির সময়ই ভালো হয়েছে। এমনকি আওয়ামী লীগের 8 থেকে 14-এর যে টেনিওরটা ছিল 9 থেকে 14, সেটারও খুব খারাপ প্রথম দিকে হয়নি। এবং আমাদের মনে আছে 14 সালের আগে 2013 সালের 5টা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি ম্যাসিভ জয় পেয়েছিল। তো সুতরাং স্থানীয় সরকার নির্বাচন ভালো হওয়ার রেকর্ড দলীয় সরকারের অধীনে আছে, এবং আমি মনে করি এটাও তত্ত্বাবধায়কের কাছে নিয়ে যাওয়াটা সঠিক সিদ্ধান্ত হবে না। যাই হোক, এখনকার প্রেক্ষাপট ভিন্ন, তারা এটা চাইছেন। আমি মনে করি এটা আসলে খুব ডিজাস্টারাস হবে। কেন বলছি? এটা ফ্যাক্ট যে বাংলাদেশের জাতীয় নির্বাচনটাই আমাদের প্রশাসন এবং বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে বিরাট চাপ হয়ে হাজির হবে, কারণ আমাদের আইন শৃঙ্খলার ব্যাকবোন হচ্ছে পুলিশ, তার সাথে সেনাবাহিনী থাকবে, এবার সশস্ত্র বাহিনী অ্যাজ এ হোল তারা থাকবেন, আনসার থাকবেন, সব কিছু থাকবেন, কিন্তু প্রত্যেকটাই আসলে কোনো না কোনো ফর্মে বেশ চাপে আছে। বিশেষ করে সেনাবাহিনীর বাইরে যারা আছে, যারা শেখ হাসিনার হয়ে অভ্যুত্থান দমন করেছেন, তাদের নৈতিক মনোবল এখনো খুব বেশি ফিরে আসছে তা না। এই নির্বাচন এমনকি আগামী জুনে হলেও খুব ফিরে আসবে তা না। তার মানে আমাদের এদের উপরে চাপ আছে, এবং এই কথা আমি না, ইভেন জনাব নাহিদ ইসলাম এনসিপির সভা আহ্বায়ক, তিনি খুব এক্সপ্লিসিটলি এই কথাগুলো বলেছিলেন মার্চে, একবার রয়টার্সকে বলেছেন, এএফপিকে বলেছেন যে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সেই ক্যাপেবিলিটি নাই যাতে
তারা এই বছরের মধ্যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে পারে। এটা ভুল না, এটা চাপ আছে, কিন্তু আমি মনে করি একটা নির্বাচন করা যাবে। তার সাথে যদি সামরিক বাহিনী বড় সংখ্যায় যুক্ত হয়, আমার মনে হয় আমি কনফিডেন্ট যে ঠিকঠাক মতো নির্বাচনটা করা যাবে। কিন্তু এখন খেয়াল করি আমরা, আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, আপনারা যারা আমাকে শুনছেন তারা জানি না নিশ্চিত কিনা যে কতগুলো ভোট আসলে এটা, সংখ্যাটা হচ্ছে 5,500-এর মতো। স্থানীয় সরকারের অনেকগুলো লেয়ার আছে, সবচেয়ে ছোট লেয়ারটা হচ্ছে ইউনিয়ন পরিষদ, এটা 4,500-এর মতো বা একটু বেশি আছে। উপজেলা পরিষদ নির্বাচন আছে, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ অবশ্য সরাসরি ভোটে না, এটি ইনডিরেক্ট ভোট, আমরা এটাকে যদি সরিয়ে রাখতে পারি। তো তাহলে আমরা দেখছি 5,500 নির্বাচন হবে, বিরাট কর্মযজ্ঞ। এবং দলীয় সরকারের সময় যেটা হয়, এগুলো ফেজে হয়, বিভিন্ন ফেজে, উপজেলা নির্বাচনও কয়েকটা ফেজে হয়, আর ইউনিয়ন পরিষদ তো হতেই হবে 5,500 নির্বাচন, 4,500 ইউনিয়ন পরিষদের নির্বাচন। এখন আমরা যদি এই প্রশ্ন করি কোন নির্বাচনটার চাপ বেশি, কোন নির্বাচনটা সরকার এবং সরকারের যে প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে প্রেশার বেশি তৈরি করে, উত্তর চোখ বন্ধ করে স্থানীয় সরকার নির্বাচন। কারণ এই নির্বাচনগুলোর মধ্যে প্রচুর ক্যান্ডিডেটস দাঁড়ায়, লোকাল নানান রকম হিসাব নিকেশ থাকে, এবং আমরা খেয়াল করব এই নির্বাচনগুলোতে মারামারি এমনকি হত্যাকাণ্ডের সংখ্যা অনেক বেশি। মানে শেখ হাসিনার সময় আমরা এই আমিডামি টাইপের নির্বাচনেও দেখেছি, যেখানে নিজেরা সংসদ নির্বাচন করছেন, সেখানে খুব মেজর যে নিজেদের মধ্যে খুব সংকট হয়ে যাচ্ছে তা না। কিন্তু আওয়ামী লীগের সময় লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলোতে 100-150 মানুষের মৃত্যু প্রত্যেকটা ফেজে আমরা দেখেছি। এটা শুধু আমাদের ক্ষেত্রে না, এটা পশ্চিমবঙ্গেও আমরা যদি খেয়াল করি দেখব যে পশ্চিমবঙ্গে যখন তাদের যে লোকসভা বা বিধানসভা নির্বাচন হয়, তখন যে পরিমাণ মারামারি এবং হতাহত হয় তার চেয়ে অনেক বেশি মারামারি এবং হতাহত হয় পঞ্চায়েত নির্বাচনে। সো লোকাল গভর্নমেন্ট ইলেকশনে মারাত্মক চ্যালেঞ্জিং, এবং সেই চ্যালেঞ্জিং অবস্থায় এতগুলো নির্বাচন যদি করতে হয়, প্রেশার যদি আমাদের প্রশাসন এবং পুলিশের উপরে পড়ে, সাথে সেনাবাহিনীও থাকুক, কিন্তু এই প্রেশারের পর এদের পক্ষে কি জাতীয় নির্বাচন আর সহসা করা সম্ভব? ডিসেম্বরের মধ্যে তারা যে পরিমাণ চাপে পড়বেন এবং এক্সস্টেড হবেন যদি করা হয়। ডিসেম্বরের জন্য করতে হলে মানে মোটামুটি এই কিছুদিনের মধ্যেই নির্বাচন শুরু করে দিতে হবে, কারণ 5,500 নির্বাচন করার কথা, অনেকগুলো ফেজে যেতে হবে। তো সেটা যদি করে ফেলেন, আমি মনে করি একটা ডিজাস্টার তৈরি করবে। একটা ছোট ডাক্তারি এক্সাম্পল দিই, ধরুন কারো হার্টে ব্লক আছে, তাকে স্টেন্টিং আমরা রিং পরানো বলি, পরানো হয়েছে বা পরানো হয়নি, হোয়াট এভার, ডাক্তার বললো যে আপনার হার্টের এই প্রেশার দেওয়া যাবে না, এটা যদি না দেন এতটুকু পর্যন্ত আপনি প্রেশার নিতে পারবেন, তাহলে আপনি হার্ট আর প্রবলেম করবেন, হার্ট বিগড়ে যাবে না, হার্ট অ্যাটাক হয়ে যাবে না। কিন্তু যখনই এর বেশি প্রেশার দিয়ে দেওয়া হলো, তখন হার্ট বিগড়ে গেল, হার্ট অ্যাটাক হয়ে গেল, মানুষ মারা গেল। তার মানে তার যতটুকু স্ট্রেস নেওয়ার ক্যাপেবিলিটি ছিল ততটুকু পর্যন্ত যদি তাকে দেয়া হয়, সে তখন সেটা উইথস্ট্যান্ড করতে পারে, সহ্য করতে পারে, সে মরে যায় না, হার্ট অ্যাটাক হয়ে যায় না। তো আমি মনে করি আমাদের প্রশাসন, পুলিশ এবং মিলিটারি মিলে যে নির্বাচনী প্রশাসন তৈরি হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৈরি হবে, সেটা একটা জাতীয় নির্বাচনের প্রেশার নিতে পারবে। এখন সেটাকে যদি আগে তার চেয়ে বেশি প্রেশার আমরা দিয়ে দেই, সেটা ভেঙে যাবে। আমি ধারণা করি কারো এই পরিকল্পনাটাই আছে, এই পরিকল্পনাটা কেউ করছেন। এরকম একটা নির্বাচন যদি চাপ দিয়ে করিয়ে ফেলার চেষ্টা করা যায়, তাহলে তারা এতটাই এক্সস্টেড হবেন, সহসা আসলে আর নির্বাচন করা যাবে না। এটা কোনো সন্দেহ নেই এই নির্বাচনে যথেষ্ট রকম সমস্যা হবে। বিশেষ করে আমরা বিভিন্ন জায়গা থেকে প্রপোজ হয়েছে, আমরা নিজেরাও আমাদের কমিশন থেকে প্রপোজ করেছি, সেটা হলো দলীয় প্রতীকে যেন স্থানীয় সরকার নির্বাচন না হয়। যেমন এখন যেটা হচ্ছে, স্থানীয় সরকারগুলো চেয়ারম্যান নির্বাচনটা দলীয় প্রতীকে হচ্ছে এবং সদস্যগুলো ব্যক্তিগতভাবে হচ্ছে। সো দলীয় প্রতীক তুলে দেওয়া হলো, বিভিন্ন দলের একাধিক ক্যান্ডিডেটস দাঁড়াবেন এবং পরস্পরের বিরুদ্ধে লড়াই করবেন। যেহেতু দলের কোনো রকম প্রতীক নেই, দলও এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না, কে দাঁড়ালো না, কারণ এটা এখন ব্যক্তি দাঁড়াচ্ছেন। তো চরম সংঘাতের সম্ভাবনা আছে, এবং সেই সংঘাত জাতীয় নির্বাচনকে সিরিয়াসলি অনিশ্চিত করে ফেলবে। এটা নিয়ে আমি শতভাগ কনফিডেন্ট। সে কারণেই বলছি, যারা চাইছেন তারাও যে এগুলো বোঝেন না তা না, তারা সম্ভবত বুঝে শুনেই এটা চাইছেন, কারণ তারা হয়তো মনে করছেন এরকম একটা কিছু হওয়াই তাদের জন্য ভালো হবে, কুড বি। সেটা কি উদ্দেশ্যে চাচ্ছেন, সেটা কতদিনের জন্য চাচ্ছেন আমি জানি না, নিশ্চিত নই, কিন্তু তারা এটা চাইছেন, এটা মনে হবার যৌক্তিক কারণ আছে। একটা
শেষে যেটা বলছি যে এটা হতে পারে, এটা আমি অনেকদিনই বলেছি, আগেও টকশোতেও বলেছি, যেহেতু দেশে বহুদিন ঠিকঠাক মতো নির্বাচন হচ্ছে না, নির্বাচন কমিশনও যেহেতু কীভাবে নির্বাচন ম্যানেজ করবে, প্রত্যেকটা নির্বাচন কমিশনই নতুন তৈরি হয়, তারা আস্তে আস্তে এই কাজগুলো করার চেষ্টা করেন। তো সেই ক্ষেত্রে তারা পাইলট হিসাবে 2-3টা নির্বাচন, একটা সিটি কর্পোরেশন বা কোনো একটা পৌরসভা, কোনো জায়গায় এরকম 1-2-3টে নির্বাচন করে তারা দেখতে পারেন, এবং সেটা দিয়ে তারা তাদের নির্বাচনী ম্যানেজমেন্ট যেটা আছে সেটাকে অপটিমাম জায়গায় নিয়ে যেতে পারবে, তাদের ভুল ত্রুটি কী হচ্ছে না হচ্ছে সেগুলো চেক করতে পারবেন। আমার মনে হয় সেটুকু হতে পারে, কিন্তু কোনোভাবেই ওয়াইড স্প্রেড 5,500 লোকাল গভর্নমেন্ট ইলেকশন হতে পারে না। এটা সেই ব্লক হওয়া হার্টে অকল্পনীয় প্রেশার চাপিয়ে দিয়ে হার্ট একটা নিশ্চিত করার মতো একটা ব্যাপার। আশা করছি আপনারা এই ভিডিওটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।